স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, সংস্কার ও নির্বাচন নিয়ে এখনও দেশের রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। দ্রুত আগামী নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে আগামী বছরের শুরুতে আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে একমত পোষণ করেছে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের মধ্যেই হতে হবে এবং এই সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। অন্যদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করেই নির্বাচন দেওয়া উচিত। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কারে রাজনৈতিক আস্থার সংকট। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। দর্শক, আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনার বিষয় সংস্কারে রাজনৈতিক আস্থার সংকট। প্রথমে শুরু করতে চাই মির্জা গালিব, আপনি তো একজন একাডেমিশিয়ান। আমি জানি বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এবং আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরে নানামুখী অর্থাৎ যে দলগুলো অংশগ্রহণ করেছে তাদের ভিতরেও একটি ডিবেট আছে, বিতর্ক থাকা অত্যন্ত স্বাভাবিক। কেউ বলছে যে সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দিতে হবে, অন্যরা বলছে যে নির্বাচনটি চলমান প্রক্রিয়া, শুধু নির্বাচন না দিলে, জনপ্রতিনিধিত্বশীল সরকার না আসলেই বর্তমান যে আর্থসামাজিক সংকটের দূর হবে না। যদি ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং দর্শক যারা আজকের অনুষ্ঠান শুনছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দুটো প্রশ্ন, একটি প্রশ্ন হচ্ছে সংস্কার এবং আরেকটি প্রশ্ন হচ্ছে নির্বাচন। তো জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এবং আমরা আজকে যে সিচুয়েশনে আছি, এটি স্বাভাবিক অবস্থা না। যদি স্বাভাবিক অবস্থা হতো তাহলে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে একটা সরকার যেত, নির্বাচনের মধ্য দিয়ে আরেকটা সরকার তৈরি হতো। তো যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন হয়েছে এবং এই সরকার 16 বছর ছিল, একটা ফ্যাসিবাদী সিস্টেম ছিল, আমাদের ইনস্টিটিউশনগুলো ঠিকঠাক মতো কাজ করেনি, তাহলে আমাদের নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে একটা মিনিমাম সংস্কার, যাতে করে যে জায়গায় আমরা মনে করি ঠিকমতো কাজ করবে, যেমন নির্বাচন কমিশন প্রপারলি ফাংশন করে নাই, তত্ত্বাবধায়ক সরকার আপনার কনস্টিটিউশনে কীভাবে থাকবে, এটার পরিবর্তন আমাদের প্রয়োজন কিনা, এরকম ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন আমাদের সামনে আছে। এখন আমরা যদি বলি যে কোনো সংস্কারের প্রয়োজন নাই, আমি কালকেই নির্বাচনে চলে যেতে চাই, তাহলে আমি কিন্তু যে সিচুয়েশন আছে সেটিকে প্রপারলি অ্যাড্রেস করলাম না। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি এটা বলি যে আমি সংস্কার করতেছি, আচ্ছা ঠিক আছে আমি করব, দেখি আগামীকালকে কি করব, একটা আনলিমিটেড টাইম পর্যন্ত আমি রেখে দিলাম, তাহলে সেটিও কোনো ভালো সিস্টেম না। আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সংস্কারকে ডিফাইন করতে হবে, যে আমি সংস্কার বলতে কী বুঝি, যেন ওপেন এন্ডেড না হয়। আমি যেন এক্স্যাক্টলি বলতে পারি 1 2 3 4 5, এবং সেটা মিনিমাম, যেটা না করলেই না, যেটা আমার জন্য এখন এসেনশিয়াল, এবং তার একটা টাইম লিমিট দিতে হবে। আপনি ধরেন আমি পরীক্ষা দিতে বসছি, আমার প্রশ্নপত্রও ঠিক নাই, কয় ঘন্টা পরীক্ষা দিব তাও ঠিক নাই, সিলেবাসও ঠিক নাই, তাহলে তো এটা পরীক্ষা হলো না। তাহলে আমাকে সিলেবাস ঠিক করতে হবে, আমার প্রশ্নপত্র ঠিক করতে হবে, আমার টাইম ঠিক করতে হবে। তাহলে সরকারের প্রথম দায়িত্ব হলো যে আমি সংস্কার বলতে কি বুঝি, আমি মিনিমাম কতটুকু সংস্কার করব, এবং আমি কোন সময়ের মধ্যে সংস্কার করব সেটিকে স্পষ্ট করা। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হলো নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ তৈরি করা, যে ওকে আমি এতদিনের মধ্যে নির্বাচন কমিশন সংস্কার করব, এতদিনের মধ্যে আমি ভোটার লিস্ট কমপ্লিট করব, এই সময়কে আমি নির্বাচন ঘোষণা করব, তফসিল ঘোষণা করব, এবং এই সময়ের মধ্যে আমাদের নির্বাচন হবে। যে ঠিক আছে, আমি যদি না বুঝি যে সময়টা আমাদের জন্য এনাফ কিনা, আপনি 6 মাসের একটা বার দেন, যে ওকে আমি 1 থেকে 1.5 বছরের মধ্যে করব। ছোট প্রশ্ন আমরা করতে চাই, তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে তারা তো নির্বাচন সম্পর্কে নানা রকম কথা বলেছে, এবং সর্বশেষ যে কথা বলেছে সেটি আপনি জানেন, দুটো ভার্সন আছে। তাহলে এই যে আপনি যে লক্ষ্যর কথা বললেন, যে পরিকল্পনার কথা বললেন, যে মেথোডোলজির কথা যেটি বললেন, সেটি কেন করা হচ্ছে না, হলো না কেন?
যেটা অনেক আমার বোধ হয় যে সরকার যেহেতু একটা সিচুয়েশন আসছে তারা প্রথমে আনডান হয়ে গেছে, যে কারণে তারা বুঝতে পারতেছে না যে এক্স্যাক্টলি তারা কী করবে। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। আমি যদি পজিটিভলি চিন্তা করি, আর আমি যদি নেগেটিভলি চিন্তা করি, তাহলে হতে পারে যে নাগরিক কমিটিতে যারা আছে এবং এই অভ্যুত্থান যারা করছে তারা একটি রাজনৈতিক দলের চিন্তা করতেছে। তো তারা আসলে সময়টা একটু বাড়ালে তার রাজনৈতিক দল করা সুবিধা হয়, সে কারণে হয়তো তারা ক্লিয়ারলি এই ডেটটা ডিক্লেয়ার করতেছে না। তো দুটো সম্ভাবনাই হতে পারে থিওরেটিকলি, আমি এক্স্যাক্টলি জানি না। কিন্তু আমি নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে অথবা রাজনীতিবিদ হিসাবে, নাগরিক হিসাবে কথা বলতে বেশি পছন্দ করি, নাগরিক হিসাবে যদি আমি বলি, তাহলে আপনি একটা আনলিমিটেড ওপেন কোশ্চেন এরিয়াতে আপনি সংস্কার করতে পারেন না। এটা কারণ গণতান্ত্রিক সরকারও পারে না। একটা গণতান্ত্রিক সরকার যখন ইলেক্টেড হয়ে আসে, সে তো 5 বছরের জন্য আসে, তাই না? আপনি যা করবেন 5 বছরের মধ্যে করবেন। আপনি এই কথা বলতে পারেন না যে ওকে আমি সংস্কারের 50% করলাম, আর 50%-এর জন্য আমার আরও 5 বছর থাকতে হবে। তাহলে আপনি জনগণের কাছে যাবেন। তাহলে এই সরকার যেহেতু নির্বাচিত হয়ে আসে নাই, তাহলে তো তার তো একটা টাইম লিমিট ঠিক করতে হবে। তাহলে আপনি খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে বলেন যে ওকে আমার 2 বছর লাগবে, অথবা আমার 1.5 বছর লাগবে, অথবা ওকে আমি স্পষ্ট 1.5 বছর থেকে 2 বছর লাগবে, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আজিজুল ভাই হেরার, যেটি ডক্টর মির্জা গালিব বলবার চেষ্টা করলেন যে যারা গণঅভ্যুত্থান করেছে, নাগরিক কমিটি, যারা রাজনৈতিক দল, উনি একটা অ্যাসাম্পশন করেছে যে তারা হয়তো দল গঠন করবে বলে এই সময়টি তাদেরকে বাড়তে দেওয়া হচ্ছে, এমন একটি ইঙ্গিত উনি দেবার চেষ্টা করেন অ্যানালাইসিসে আসলে। আপনি কি মনে করেন? অর্থাৎ আপনার আন্দোলনের কথা বলেছেন, যদি ঘোষণা না করা হয় তাহলে জানুয়ারিতে ভিতরে আবার সেলিম ভাই লেখায় যেমন স্মার্ট, ড্রেস আপে যেমন স্মার্ট, সেলিম ভাই প্রশ্নতেও খুব স্মার্ট। এখন রাজনৈতিক দল যেটা গঠন হবে এইটা নিয়ে বলতে গেলে একরকম, আর প্রথম যে কোশ্চেনটা করছেন সংস্কার এবং নির্বাচনকে যে মুখোমুখি দাঁড় করানোর, আপনি দাঁড় করান, এটা সরকার দাঁড় করিয়েছিল। নির্বাচনকে একটা বাইনারি কনফিউশন আমি দেখলাম বারবার সৃষ্টি করছে। একবার সংস্কার, একবার যারা যারা এই বিতাড়িত ফ্যাসিবাদ তাদের বিচার, একবার স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, তারপরে ভোটার লিস্ট করতে 1.5 বছর লাগবে, এরকম অনেক বাইনারি তৈরি করে। কিন্তু সেই সমস্ত ধোঁয়াশা কেটে একটা সরকার একটা ডেট ডিক্লেয়ার করেছে, এটাকে টেন্টেটিভ ডেট বলা যেতে পারে। আপনার সরকারের প্রেস উইং থেকে দেখলাম বলল, অনেক বক্তব্য আছে, শেষ যে বক্তব্যটা দেয় 26 সালের 30শে জুন, তাই না? তাহলে এখন যদি ডেটই ডিক্লেয়ার করে থাকে, আমি বলছি কিন্তু টেন্টেটিভ, তাহলে তো এই সংস্কার তারপরে আরো যেসব কথা বলছেন এগুলো এখন সুনির্দিষ্ট মনে করছেন? না না না, এই জন্য তো আপনাকে আমি স্মার্ট বলুন যে 30শে জুন যে ডেটটা দিল, এই ডেটটাকে তো আমরা সুনির্দিষ্ট মনে করছি না। এইটাই হলো মতলববাজি, যে সরকার এক এক সময় এক একটা বাইনারি তৈরি করছে। বললাম সংস্কারের বিষয়, একটু বলি সংস্কারটা আপনি নিজে ভালো জানেন, এটা অ্যাবসলিউট ম্যাটার, এটা কোনো রিলেটিভ টার্ম না। এটা একটা মানে রিলেটিভ ব্যাপার, এটা একটা রিলেটিভ ব্যাপার, এটা অ্যাবসলিউট টার্ম না। সংস্কার একটা আপেক্ষিক ব্যাপার, এটা কোনো পরম একটা কথা না যে দিস ইজ সংস্কার। এটা সময় সময় বদল হয়, চেঞ্জ হয়, বিবর্তন হয়, সময়ের পরিক্রমায়, তাই না? এই জন্যই বললাম এটা একটা রিলেটিভ টার্ম, এটা কোনো অ্যাবসলিউট টার্ম না। এইরকম বাইনারি আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, নির্বাচনকে লিঙ্গারিং করবার জন্য, গণতন্ত্রের পথে উত্তরণ এবং আমাদের রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এই যে গণ অভ্যুত্থানের পিছনে যে কনটেক্সটটা ছিল, যে গণতন্ত্র ছিল না, ভোটের অধিকার ছিল না, এই জিনিসটাকে মানে দীর্ঘায়িত করবার জন্য বিভিন্ন রকম বাইনারি তৈরি করা হলো। এখন আমরা একটা পেয়েছি যে 26-30 জুনের মধ্যে নাকি নির্বাচন হবে, কিন্তু এই কথাটা কি তারা ঠিক থাকবে? কারণ উপদেষ্টাদের ভিতর থেকে বিভিন্ন রকম কথাবার্তা বেরিয়ে আসছে। কেউ বলছে যে, আজকেও দেখলাম যে বিতাড়িত ফ্যাসিবাদের, বিতাড়িত মাফিয়ার বিচার করে তারপরে নাকি নির্বাচন করতে হবে। সংস্কারের প্রশ্ন কিন্তু রিজলভ এক ধরনের, এই কথাগুলো যে একটা আপনার একটা টার্ম ছিল যে সংস্কার, যারা 2007 সালেও দেখছেন এই সমস্ত টার্ম করে একটা 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল। এই সরকার প্রথমে দেখলাম সংস্কারের শব্দটা আনলো, এটা এখন পরাজিত হলো। এখন আসছে আবার বিচার হবে, এখন আসছে আবার যে ভোটার লিস্ট করতে 1.5 বছর লাগবে। এরকম সব কিছু ধোঁয়াশা শেষ করে একটা ডেট পেলাম, কিন্তু আমরা মনে করি এই ডেটটা সরকার কি মতলববাজি করে বলল, কারণ কি সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন রকম কথা বলছে। যে রেজন হাসান যেমন বলল যে রাজনৈতিক দলগুলো গত 53 বছর সংস্কার করেনি,
তারপরে একজন উপদেষ্টা মাহফুজ সাহেব সে বলল যে ডান বাম তারপরে কি জানো বিভিন্ন রাজনৈতিক শক্তি নাকি তাদের সরকারকে ক্ষতিগ্রস্ত করছে। আরে বাবা, রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত করে আপনারা থাকতে পারেন সরকারে, এই অন্তর্গত থাকতে পারে যে রাজনৈতিক দলগুলো তাদের সহায়তা না করে। আমরা 200 ভাগ সহায়তা করিব তো আপনারা আছেন, ভালো আছেন, তাই না? আমাদের আস্থাই তো আপনাদের সরকার, আমাদের রক্ত এবং সংগ্রামের ফলে তো আপনাদের সরকার। আমরা আপনাদের আস্থায় নিয়েছি, আপনারা আমাকে আস্থায় নেবেন। আপনারা, আমরা যেটা বলছি যে একটা পরিষ্কার ধারণা দেন কি কি করতে চান, সেটা তো দিচ্ছেই না। আজ গতকালকে দেখলাম যে প্রথম বলল 30শে জুন, তারপরে কিন্তু এটা আস্থায় থাকা যাচ্ছে না। প্রশ্ন করতে চাই, ছোট্ট একটি প্রশ্ন, বিশেষ করে এক ছোট উত্তর দিই। সেটা হচ্ছে যে আপনি বলেন যে এই নির্বাচন প্রক্রিয়াকে তারা প্রলং করতে চায় বা দীর্ঘায়িত করতে চায়, মনে হচ্ছে কেন মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে যে ওই যে বললাম বিভিন্ন বাইনারি সমস্যা তুলছে এক সময়, যেটা তোলার দরকার না। আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল কি জন্য, কেন সমস্যাগুলো তুলছে? এই যে ক্ষমতায় থাকার যদি সুপ্ত বাসনা যদি থেকে থাকে। তাছাড়া একটা জিনিস আছে, আপনাকে শুধু এইভাবে বললে হবে না যে যে বিতাড়িত ফ্যাসিবাদ তার প্রধান পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা তো দেশে রয়ে গেছে, প্রশাসনের বিভিন্ন জায়গা তারা রয়ে গেছে তা এই গণ অভ্যুত্থানের চেতনাকে বুলন্ডিত করবার জন্য। তাছাড়া আপনি জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মারাত্মক একটা আক্রমণ বাংলাদেশের বিরুদ্ধে, আগ্রাসী মনোভাব রীতিমতো, যে দিনাজপুর দখল করব, রংপুর দখল করব, চট্টগ্রাম দখল করবে, বাঙালিদের হাত পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক ধোয়ায় রাখবে, আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কত রকম প্রচার, কত রকম প্রোপাগান্ডা ছড়ালো এবং কত অপপ্রচার করলো আমাদের বিরুদ্ধে। সরকার এটাকে ঠিকমতো মানে ন্যারেটিভ যে বানালো ভারত, যেটা তার বিরুদ্ধে তেমন কোনো প্রত্যুত্তর দিতে পারলো না, কোনো কড়া বার্তাও দিতে পারলো না। একটা মনে হলো যে একটা ভারত তোষণ নীতির মতো সরকার রয়েছে, যেই ভারতে আমাদের পালিয়ে রয়েছে, যে ভারতে আমাদের ফ্যাসিবাদটা পালিয়ে রয়েছে যেখানে, সেখান থেকে তার ইন্টারপোলে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত রয়েছে, সেখানে সরকারের থেকে আমি কোনো বক্তব্যই পাই না যে এই ফ্যাসিবাদকে, এই শেখ হাসিনাকে ধরে এনে বিচার করবে কিনা বলা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়া হচ্ছে না। সুতরাং আমরা দেখছি যে সরকারের বিভিন্ন কোয়ার্টার থেকে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে। এখন আবার তৈরি হয়েছে কি যে মনে করেন নতুন একটি রাজনৈতিক দল, এটা আমরা স্বাগত জানাই, কারণ বিএনপি এটা একটা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং বিএনপি বাংলাদেশের বহুদলীয় আমরা স্বাগত জানাই। কিন্তু আমার বক্তব্য সরকারে থেকে, আপনারা তো সরকারে আছেন, সরকারের থেকে রাজনৈতিক দল বানাচ্ছেন, ঠিক আছে বানান, এটা জনগণ কিভাবে মেনে নেবে জনগণেরই ব্যাপার, কিন্তু একটা রাজনৈতিক দল তো ফান্ডেরও প্রয়োজন হয়, প্রচুর ফান্ডের প্রয়োজন হয় না? এই ফান্ডিংটা কোত্থেকে আসছে? একমাত্র দল বিএনপি। এই যে দেখেন যে 5ই আগস্টের বিপ্লবের পরে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না, এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো এই কোনো ব্যাকলাশ হতে দেয়নি, বাংলাদেশকে স্থিতিশীল রেখেছিল। সরকার আসার পরে আমি দেখলাম একের পর এক সমস্যা শুরু হলো, এগুলো আপনি সুতরাং এই যে রাজনৈতিক দলটা গঠন হচ্ছে, বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে সরকারের প্রশাসনে বিভিন্ন অদক্ষতা, বিশেষ করে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, এইসব আশঙ্কা থেকে আমি মনে করি যে তারা নির্বাচন দিতে গড়িমিশি করছে, নির্বাচনের পরিষ্কার একটা ধারণা আমাদের দিচ্ছে না, পরিষ্কার ডেটও দিচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম ডেট দেওয়া হচ্ছে এবং আমাদের যে বিরোধী শিবির, আমরা যে মানে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে জড়িত ছিলাম, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবার জন্য এই উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। আমি আবারও আসবো। হারুন রশিদ, আপনি বলুন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বক্তব্য আমরা লক্ষ্য করছি বা আপনিও লক্ষ্য করেছেন, তাতে কি মনে হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার উপরে রাজনৈতিক দলগুলোর আস্থা কতটুকু আছে বা আছে কিনা আপনি কি মনে করবেন? তা তো ধরেন এখানে আজিজুল বারী হেলাল সাহেব তো আছেন, তার কথা তো শুনলাম আমি, তাতে তো খুব বেশি আস্থা আমি দেখছি না, আমি তার কথাই দেখি। আসলে যে কোনো জিনিস হচ্ছে কি আপনাকে একটা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হয়। যে আমি যে একটু আগেই যে অধ্যাপক সাহেব বললেন যে আমার তো একটা, আমি কি পরীক্ষা দেব, তার একটা প্রশ্নপত্র, আমার সিলেবাস, এগুলো তৈরি করতে হবে। আপনি শুরু থেকে দেখেন, মানে এই যে গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার মূল স্টেক হোল্ডার কারা? পলিটিক্যাল পার্টিস বাংলাদেশের। তো তাদেরকে যখন কোনো একটি সংকট তৈরি হয় তখন ডেকে একবেলা কথা বলে,
কিন্তু বিষয়টা না, তাদের এই গভর্নমেন্টটা চালানোর প্রধান কৌশলই হওয়া উচিত ছিল রাজনৈতিক দল এবং আদার স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত সংলাপের ভিত্তিতে এই সরকারটা চলবে। তখন দুই পক্ষের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি হবে, ওখানেই আলোচনা করে কী কী সংস্কার করতে চায়, কতটুকু সংস্কার করতে চায়। কারণ সংস্কার কিন্তু একটি কন্টিনিউয়াস প্রসেস, আমি কিন্তু চাইলেই সব কিছু করতে পারবো না। সুতরাং এইগুলো করলে তাদের মাধ্যমে একটা আপনি সম্মতি নেন, সম্মতি নিয়ে তারাই কিন্তু বলবে যে এগুলো কতদিনে করা যায়। কারণ যে তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্টে যারা বসে আছেন তারাই যে দেশ বোঝেন, আর এর বাইরে যারা আছেন তারা বোঝেন না, কতটুকু সময় লাগতে পারে তারা বোঝেন না। এই ভাবনার কোনো কারণ নেই। দেশে বুদ্ধিমান মানুষ ওনারাও আছেন, দেশে বুদ্ধিমান মানুষ দেশ নিয়ে ভাবেন, মানুষ বাইরেও আছে। সুতরাং এই কাজটা যদি করা হতো তাহলে কিন্তু এই সংকটটি বা এই সমস্যাটি তৈরি হতো না। এখন যেটা হচ্ছে আপনি দেখেন যে 30 জুন যদি আপনি বলেন ইলেকশন হবে, সেটা কত সাল? 2026 সাল। তো 2026 সাল, ওকে 30 জুন আপনি ইলেকশন করেন, তো কি কি করবেন এর ভিতরে তা কি বলেছেন? আপনি কি বলেছেন যে আমার এই সংস্কার হবে, এইগুলো এই তারিখের মধ্যে আমার চেষ্টা করব, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে আমার এই সময়টা লাগবে, আপনি কি সেটার কোনো রোডম্যাপ দিয়েছেন? তাহলে আপনি যখন একটি বিবাহের তারিখ দেন এবং পাত্রপাত্রী ঠিক নাই, তখন এই বিবাহের তারিখ নিয়ে তো এক ধরনের ধোঁয়াশা তৈরি হবেই। আর একটা বিষয় খেয়াল করেন যে তাদের মধ্যে কথারও কিন্তু মিল নেই, মানে সরকারের মুখপাত্রকে, এটাও তো আমি বুঝতে পারি না, এক একজন এক এক রকম কথা বলেন। আপনি খেয়াল করবেন যে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। আর একটা বিষয় বলি যে এখন কিন্তু নতুন পলিটিক্যাল পার্টি আসবে, খুব সবাই স্বাগত জানাবে, কিন্তু কোন পলিটিক্যাল পার্টি কতদিনে আসবে তাদের জন্য সময় দেওয়ার যে দাবি উঠছে, অধ্যাপক সাহেব বললেন যে তাদের হয়তো বা সময় দিতে চায়। এটি তো একটি অন্তর্বর্তী সরকার বৈশিষ্ট্য হতে পারে না, কেন 3 মাস তো চলে গেছে, 4 মাস আপনারা গঠন করতেই পারেন, ভবিষ্যতে আরও গঠন করতে পারবেন এবং আপনারা জনগণ চাইলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন। কিন্তু এটি যদি একটি রাজনৈতিক দলকে তার সুবিধা দেয়, যদি দিয়ে থাকে, তাহলে এই অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে এবং তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তখন যে প্রশ্নটা হবে, আপনি জানেন আদালতের রায় কিন্তু ফিরে আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন এই গভর্নমেন্টের ইলেকশন করার ক্যাপাসিটি এবং গ্রহণযোগ্যতা থাকবে কিনা, তাহলে কি নতুন করে কেয়ারটেকার সরকার লাগবে? এটা কিন্তু নতুন প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে এই সরকারের যদি সার্বজনীন গ্রহণযোগ্যতা না থাকে, এই সরকারকে যদি স্টেক হোল্ডাররা যারা ইলেকশনে দাঁড়াবে ভোট করবে, অন্তর্বর্তী সরকার তারা কেন, একটি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস। আপনি খেয়াল করবেন আমাদের সংবিধান যদি এটা ওইভাবে চলে আসে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস, ক্লিয়ার। সুতরাং এই সরকারের মেয়াদ কিন্তু তারা নির্দিষ্ট করেনি, তারা বলছে, এবং এটা কিন্তু বারবারই বলে, এটা প্রধান উপদেষ্টা বলবেন। তো প্রধান উপদেষ্টা বলেছেন, তার সাথেও কিন্তু ডিফার করেছে। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথম দিকে, 26 সালের প্রথম দিন, মানে প্রথমার্ধে না, প্রথম দিকে ভাই, প্রথমার্ধে। আমি আপনাকে বলি আর্লিয়ার 2026, আর্লিয়ার মানে কি, নট জুন, বিফোর জুন। আপনি খেয়াল করবেন, আমি যদি বলি যে 2025 শেষের দিকে আমি নিশ্চয়ই জুন বলবো না, আমি নভেম্বর ডিসেম্বর বুঝবো। এটিতে মানুষের সহজ বোঝার বিষয়। তো এই জিনিসগুলো আসলে খুব মানে হয় কি, এটা অনেক মানে বিষয়টা মানুষও বোঝে স্বাভাবিকভাবে যে কি করতে চান। অর্থাৎ আপনার স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন উঠবে, তখন কিন্তু আপনি যাদের নিয়ে সংস্কার করতে চান, সেই দেশ চালাবে কারা বলেন সেলিম ভাই? দেশ চালাবে রাজনৈতিক দল। দেশ কিন্তু অনির্বাচিত সরকার দেশ চালাবে না। এবং একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন, মানে একটি নির্দিষ্ট সময়ের বেশি ক্ষমতায় থাকলে দেশে নানা সংকট তৈরি হয়, এবং এই কারণে খুব বেশি দেরি করা ঠিক না। আপনি যে সংস্কারগুলো করতে চান বলেন তাদেরকে ডেকে, এইটা করতে। আচ্ছা হারুন সাহেব, আপনাকে একটি প্রশ্ন আপনি বলি, যেটা হেলালও যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে সেটি হচ্ছে যে এই গত 4-5 মাসে সরকার আসার পরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাণিজ্যের অবস্থা, যেটা বললো যে প্রশাসনিক অস্থিরতা, সব নানা রকম কিন্তু একটা কি বলা যায়, অনেক ক্ষেত্রে যেটাকে বলা অ্যানোমি সিচুয়েশন যেটাকে বলা হয় যে চলছে, সেই ক্ষেত্রে সাধারণ জনগণের ভিতরে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে আমরা লক্ষ্য করছি, যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে করে আপনি কি মনে করেন যে এই যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য, যে উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে কি? মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে এটা আমি এক্সপেক্ট করি না, চাই না আমি এটা। কেননা অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময়ে তো এই অভ্যুত্থান, একটি স্বৈরাচারকে হটাতে তো অনেক ত্যাগ, অনেক দীর্ঘদিন ধরে থাকে, সেই জিনিসটা কিন্তু তাদেরও মাথায় রাখা উচিত। আমি সেটাই বলছি যে মানুষ যেরকম মনে করে অনেক রক্ত, অনেক ত্যাগ, যেটা আমরা জানি, সেই ত্যাগের ফসল আমরা ঘরে তুলতে চাই, ব্যর্থ হলে চলবে না, এটা তাদেরও মাথায় রাখতে হবে। তা কেউ যেন এই ত্যাগের ফ্রুট নিজের পকেটে না ঢোকায়, এটাই হচ্ছে সমস্যা। আমি যেন এই ত্যাগের কারণে, এই আত্মত্যাগের কারণে
আমার ক্ষমতা যেন দীর্ঘায়িত না করি। আমি কি করব? আপনি বললেন দ্রব্যমূল্যের কথা বললেন, অলরেডি IMF এর ফোরকাস্টিং তো জানেন 3 এখন আপনার হবে গ্রোথ, 3.7 বা এরকম বলা হচ্ছে, গ্রোথ কিন্তু নেমে যাবে। কিন্তু আমি মনে করি সেটা নানা পরিস্থিতির কারণে কিছুটা বিশৃঙ্খল অবস্থা ছিল, এটা ঠিক, কিন্তু দ্রুত আপনার এগিয়ে নিয়ে আসতে হবে। কারণ নিয়ে আসতে হবে, কারণ মানুষকে কি এফেক্ট করে। আপনি যতই কথা বলেন, আপনি বাজারে যখন জিনিস কিনতে যান সেটি আপনি সহনীয় মূল্যে চাইবেন, আপনি ব্যাংকে যখন যাবেন আপনি আপনার ব্যাংকে জমানো টাকাটা ফেরত চাইবেন, আপনার গ্রোথটা হবে, আপনার কর্মসংস্থানের জায়গাগুলো তৈরি হবে। আমি গত 15 বছরের স্বৈরাচারী ব্যবস্থা এগুলোকে ধ্বংস করেছে, কিন্তু আমি রিবিল্ড করার জন্য কি করছি সেটি কিন্তু একমাত্র ব্যাংকিং সেক্টর। আমি বলি বাংলাদেশ ব্যাংক ট্রাইং টু ডু বেটার পারফরমেন্স, এছাড়া অন্য কোনো সেক্টরে কিন্তু আপনি দেখবেন না কথার ফুলঝুরি। মানে আমি খুব অবাক বিষয়ে লক্ষ্য করি যে পলিটিক্যাল দলের দিকে কথা বলে কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি করে পলিটিক্যাল পার্টির প্রতি। তারা বলে 56 বছরে 52 বছরে আপনারা কিছু করতে পারেননি। একজন উপদেষ্টা এই কথা যদি বলেন তাহলে তিনি পলিটিক্যাল দলের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি করতে চান। ইট ইজ ভেরি ব্যাড। রাজনৈতিক দলকে দায়ী করে এটি করে কি করতে চান? এটি করে কি পরিস্থিতির উন্নতি হবে? না। আপনি ইউনাইটেডলি কাজ করতে চান সবাইকে নিয়ে তাদের সম্মতিতে, এই গভর্নমেন্ট তার ইলেক্টেড গভর্নমেন্ট না, এটা সম্মতির গভর্নমেন্ট। আমি সম্মতি প্রত্যাহার করলে আপনি নাই, এটা বুঝতে হবে। সুতরাং সম্মতির মাধ্যমে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান, আইন শৃঙ্খলা মানুষকে ডাইরেক্ট এফেক্ট করে, ধন্যবাদ, দ্রব্যমূল্য মানুষকে ডাইরেক্ট এফেক্ট করে, এগুলোর আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর মির্জা গালিব, আপনি বলুন যে অর্থাৎ এই যে গণঅভ্যুত্থান যেটি হয়েছে, যে আন্দোলন এলো, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সেখানে ছাত্র সমাজের ভূমিকা, এবং যে বর্তমান যে জিনিসপত্রের দাম বা সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার কি মূল্যায়ন আছে? না, আমার মনে হয় যে সরকারকে এখনো খুব ক্রিটিক্যালি দেখার সময় আসেনি। কারণ হচ্ছে মাত্র তো জাস্ট ফিউ মান্থ গেল, তাই না? এবং আমাদের মনে রাখতে হবে যে এখানে 16 বছরের একটা ফ্যাসিবাদী সিস্টেম ছিল, এবং সেই সিস্টেম আমাদের সকল ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিচ্ছে। যেমন ধরেন আপনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন, আওয়ামী লীগ পুলিশকে কোন অবস্থায় রেখে দিয়ে গেছে? পুলিশ ডিপার্টমেন্ট কি আদৌ এক্সিস্ট করছে শেখ হাসিনার পতনের পরে? এক্সিস্টই তো করে নাই, পুলিশরা পালায় চলে গেছে। তো এরকম একটা সিস্টেমে দেশকে রিবিল্ড করার জন্য একটা সময় দরকার। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও কর্তব্য না সরকারকে ক্রিটিক্যালি দেখে সমালোচনার সম্মুখীন করা। আমরা এই সরকারের সমালোচনা করব যদি সে তার সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নেয়। আমরা এই সরকারের সমালোচনা করব যদি তারা নির্বাচনের খুব স্পেসিফিক রোড ম্যাপ ঘোষণা না করে। আমরা সমালোচনা করব যে তারা যেটা করতে চায় সেটাকে যদি কনসিস্টেন্টলি না বলে। কিন্তু আমার বোধ হয় তার পারফরমেন্সকে এখন পর্যন্ত উইক পারফরমেন্স, আমি অ্যাগ্রি করি, কিন্তু পারফরমেন্সকে খুব ক্রিটিক্যালি সমালোচনা করার সময় আমাদের এখন আসেনি। এই সরকারকে আমাদেরকে সময় দিতে হবে। দ্বিতীয় একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলবো যে এই সরকারের দায়িত্ব হচ্ছে এই সংস্কার এবং রোডম্যাপটা নেওয়া। রাজনৈতিক দলের কর্তব্য নয় এইটা এই সময়ে যে সে আগেই নির্বাচন চাইবে, এটাও আমাদের উচিত না। রাজনৈতিক দলগুলোরও এটাতে অ্যাগ্রি করা উচিত যে আমরা একটা মিনিমাম সংস্কারের মধ্য দিয়ে যাব, কারণ এরকম মোমেন্ট তো আমরা আর পাবো না, তাই না? আমরা আবার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। আমাদের গণতন্ত্রটাকে শক্তিশালী করতে হবে। কখনো কখনো কিছু কিছু জিনিস থাকে যেটা হয়তো আপনার খুব অবভিয়াস কিন্তু আমাদের জন্য ভালো না। যেমন আমি হেলাল ভাইয়ের সাথে এখানে আসার আগে কথা বলতেছিলাম যে আগামী নির্বাচনে আপনার দল যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেটা আপনার দলের জন্য ভালো হবে না, অ্যাবসলিউট মেজরিটি ভালো হয় না, দেশের জন্য ভালো হবে না। তো হেলাল ভাই প্রশ্ন করতেছেন গণতন্ত্রে পাইলে আমি কী করবো, তাই না? ভেরি কারেক্ট কোশ্চেন। ধরেন আমি একটা ডেমোক্রেটিক কোর্সে গেলাম, হেলাল ভাইয়ের পার্টি হচ্ছে 280 আসন পায় ক্ষমতায় আসলো, তো দেশের জন্য তো সেটা ভালো হবে না। তাহলে ভালো না হলে আমাকে কী করতে হবে? আমাকে আলাপ আলোচনা করতে হবে। কোনো কিছুই তো অ্যাবসলিউট না, তাই না? যেমন ধরেন আমি তত্ত্বাবধায়ক সরকার বললাম যে আপনি 90 দিন থাকবেন, তার বেশি থাকবেন না। আমার ফিলসফি কি? তত্ত্বাবধায়ক সরকারও তো গণতন্ত্রে থাকা উচিত না, অনেক আপনার বড় বড় দেশে তো নাই। কিন্তু আমরা কেন আনলাম? কারণ আমাদের সিস্টেম কাজ করে না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলেই নির্বাচনকে বায়াস করতে চায়, এই কারণে আমি আনলাম। আমি বললাম যে ঠিক আছে আপনি 90 দিন থাকবেন। 90 দিন কেন? যেহেতু আপনি অনির্বাচিত, আপনি খুব লম্বা সময় থাকবেন না। তো আমি তো একটা সলিউশন বের করলাম। তাহলে আমরা এখন একটা ক্রিটিক্যাল সময় আছি। রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে যে এই গণ অভ্যুত্থান তার, এই তরুণদের আকাঙ্ক্ষা তার, এই সংস্কার তার, এই নির্বাচন তার। একইভাবে এই সরকারকেও দায়িত্ব নিতে হবে, সংস্কারও সরকারের, নির্বাচনও সংস্কারের। দেখেন এটা খুব আনফর্চুনেট হবে যে আমাদের অন্তর্বর্তী সরকার যদি মনে করে যে তার কাজ হচ্ছে ইনফাইনাইট টাইম ধরে সংস্কার করা, আর আমরা রাজনৈতিক দল যদি মনে করি আমার কাজ হচ্ছে আগামীকালকে নির্বাচন দেওয়া, তাহলে দুইটাই হচ্ছে ভুল। এটা দেশপ্রেমিকের দায়িত্ব না। দেশপ্রেমিক হলে অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব হচ্ছে সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে করা। রাজনৈতিক দলেরও দায়িত্ব হচ্ছে সংস্কার এবং নির্বাচন দুইটা একই সাথে করা। রাজনৈতিক দলের আরেকটা দায়িত্ব আছে। ধরেন আপনি 16 বছর বিরোধী দলে, আপনার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তো আপনাকে গণতান্ত্রিক স্পেস দেয় নাই। আপনি আপনার পার্টি চালাইতে পারছেন? পারেন নাই। আপনি মিছিল করতে পারছেন? পারেন নাই। মিটিং করতে পারছেন? পারেন নাই। কাউন্সিল করতে পারছেন? পারেন নাই।
আপনার নেতারা কি ভোটে আসছে আপনার পার্টির লোকের? আসে নাই। তা আপনার পার্টি সংস্কার করেন এখন। আপনি পার্টি সংস্কার না করে নির্বাচনে গেলে কি গণতন্ত্র দিবেন আমারে? আপনি দেশের সংস্কারের প্রশ্ন তুলবেন, রাজনীতির সংস্কারের প্রশ্ন তুলবেন, আপনার দলের সংস্কারের প্রশ্ন তুলবেন না? তাহলে আসেন আমরা সরকারকে বলি, আপনি একটা ফিক্সড টাইম দেন আমাকে 2 থেকে 2.5 বছর, আপনি দেশের সংস্কার করেন, আমি আপনাকে হেল্প করব। ইন দ্য মিন টাইম আমি আমার পার্টির সংস্কার করি, আমি আমার পার্টির কাউন্সিল করি, একটা ভালো ডেমোক্রেসি আনি, ভালো লিডারশিপ আসি, তারপর আমি নির্বাচনে যাই। আমার সমস্যা কোথায়? আমার আজকেই কেন নির্বাচনে যাইতে হবে? আবার রাজনৈতিক দলেরই কেন 5 বছর বসে সংস্কার করতে, অন্তর্বর্তী সরকারের কেন 5 বছর বসে সংস্কার করতে হবে? কেন আমরা আজকে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়াইয়াও যার যার পার্টি গেম খেলবো? কেন আমরা অ্যাগ্রি করতে পারি না যে আসেন আমরা 2-2.5 বছর সময় নেই, আমি আমার পার্টি সংস্কার করি, আপনি দেশ সংস্কার করেন, সবাই সৎ থাকি, স্পষ্টভাবে কথা বলি, কোনো অ্যাম্বিগুইটি না রাখি, এবং তারপর আমরা সবাই মিলে একটা গণতন্ত্র করি। ওয়াই নট? আচ্ছা, তাহলে অনেকে বলবার চেষ্টা করেন যে তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তো নানা রকম সংস্কার কমিটি গঠন করা হয়েছে, তো রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবনা কেন তারা আনছে না? আপনি যেটা বললেন যে যদি এটা রাজনৈতিক দলের নিজের কাজ, এটা রাজনৈতিক দলের নিজের কাজ। তার যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় সরকারের কাছ থেকে দিবে। যেমন ধরেন আমি আমার পার্টির মধ্যে ইন্টারনাল কাউন্সিল করবো, এটা তো গভর্নমেন্টেরও কাজ না, নির্বাচন কমিশনের কাজ না, এটা তো আমার কাজ। আচ্ছা হেলাল ভাই, আপনার দলের সর্বশেষ কবে কাউন্সিল হয়েছে? বিএনপি একমাত্র ডেমোক্রেটিক দল। তুমি বলো, আমি বলছি, তুমি শেষ করো, আমি বলছি। বিএনপি একমাত্র ডেমোক্রেটিক দল যারা ডেমোক্রেটিক উপায়ে রাজনীতি করে। রাজনীতি, বিএনপি একটা গণমুখী দল, একটা আপনার ক্যাডার ভিত্তিক কোনো দল না, তাই না? এই যে যারা বলে যে রাজনৈতিক দলের সংস্কার দরকার, এটা একটা ফেক টার্ম, টোটালি একটা মানে বোকাস টার্ম। এই যে রাজনৈতিক দল কিভাবে চলবে, সে আমার দল আমি চালাবো। আমার দলের যদি আমার দলের কর্মসূচি জনগণের ভালো না লাগে, আমাকে ভোট দিবে না, তাই না? যে প্রশ্ন সবসময় উঠে আসছে যে ইন্টারপার্টি ডেমোক্রেসি, যেটা এই প্রশ্নটা তোলা হচ্ছে। আপনি দেখবেন, আপনি 2007 সালের পর থেকে এই যে রাজনৈতিক দলের সংস্কার, ওই যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল 7 সালে, 17 বছরের ফ্যাসিবাদ, ওই বয়ান তৈরি করেছে যে রাজনৈতিক দলের। আরে ভাই, আমার রাজনৈতিক দল, আমি ডেমোক্রেটিক উপায়ে চলবো, আমার একটা ম্যানিফেস্টো আছে, আমার একটা গঠনতন্ত্র আছে, জনগণের যদি ভালো না লাগে আমাকে ভোট দিবে না। আমি যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করি, আমার রাজনৈতিক দল ব্যান্ড হয়ে যাবে, তাই না? আমি সংস্কার, আমার সেটা ইটস ম্যাটার আপ টু ইউ। আমার রাজনৈতিক দলের কে সভাপতি হবে, প্রশ্ন করি যে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা না থেকে সেক্ষেত্রে আপনাদের কথা বলছেন অন্য জায়গায়। বিএনপিতে আপনার গণতান্ত্রিক চর্চা হয়। এখন রাজনৈতিক নেতা নির্বাচনে যদি লিডারশিপ উপর লেখাপড়া করেন, লিডারশিপ কিন্তু একটা সাবজেক্ট, এর উপর লেখাপড়া করেন, তারা দেখবেন যে সবসময় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনীতির নেতা নির্বাচন সবসময় হয় না। পৃথিবীর কোনো দল নেই, জামাতও বলতে পারবে না, আওয়ামী লীগও বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না, আপনার ওই যে বাইডেনের পার্টি, ওই যে ডেমোক্রেটিক, ওরাও বলতে পারবে না। এই সমস্ত ফেক টার্ম, বোকাস টার্ম বাংলাদেশে উত্থিত করে আমাদের মূল যে জায়গা, মনে করেন নির্বাচন, রাজনীতি, গণতন্ত্রী, এগুলো মুদ্রার এপিটোপিট। আপনি একজন রাজনীতিবিদ নির্বাচন চাবে না, তাহলে সে কি সংস্কার চাবে? সংস্কার করার ক্ষমতা কি কোনো কনস্টিটিউশনাল পাওয়ার কি এই সরকারে আছে? আপনি বলেন। এই সরকার যে সংস্কার প্রস্তাব দিবে, আমরা যারা রাজনীতি, আমরা যারা নির্বাচনে জিতবো, আমাদের না মানি, আমাদের কোনো আপনার ম্যান্ডেটরি না। যদি আপনি একটা সংবিধান সভা করতেন, তাহলে একটা সংবিধান পুনর্লেখন করবেন। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর গালিব, আপনি মনে হয় কিছু বলবেন, কিছু প্রশ্ন। আমি রেসপেক্টফুলি হেলাল ভাইয়ের সাথে ডিসএগ্রি করব। হেলাল ভাই যেটা বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলের সংস্কারের প্রশ্নটি মূলত রং ইন্টেনশন নিয়ে লোকেরা তুলেন, এবং এটা একটা আভ্যন্তরীণ বিষয়, একটা রাজনৈতিক দল নিজেই ডিসাইড করবে যে সে তার সংস্কার করবে কি করবে না। রাজনৈতিক দল যদি খারাপ হয়, লোকেরা তাকে ভোট দিবে না। আমি বিষয়টাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখি। ধরেন আমি একটা দলের জায়গা থেকে প্রশ্ন তুলি না। ধরেন হেলাল ভাই একটা পার্টি করে, আমি একটা পার্টি করি, ওনার পার্টি খারাপ করলে আমি খুশি হই, আমার পার্টি খারাপ করলে উনি খুশি হন। এটা হচ্ছে দলের প্রতিদ্বন্দ্বিতার জায়গা। কিন্তু ধরেন আমি রাষ্ট্রের নাগরিক এবং আমি চাই আমার কালেকটিভ রাজনৈতিক কালচার বেটার হোক। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে 91 থেকে যখন নির্বাচনগুলো হলো, অধিকাংশ সময় কিন্তু আপনি দেখেন নাই যেই পার্টি নির্বাচনে জিতছে সে যেই পার্টি নির্বাচনে হেরে গেছে তার নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছে, এটা কিন্তু আপনি দেখেন নাই। কিন্তু আপনি যদি উন্নত দেশের গণতন্ত্রে দেখেন, আপনি যদি আমেরিকাকে দেখেন, কানাডাকে দেখেন, ইউকেতে দেখেন, আপনি সাধারণত দেখবেন তাদের কালচার আমাদের চেয়ে বেটার। নির্বাচনে হেরে গেলে সাধারণত, খুব এক্সেপশনাল ট্রাম্পের 1-2টা ঘটনা আছে, এর বাইরে সাধারণত আপনার পরাজিত পার্টি নির্বাচনের ফলাফল মানতে কখনোই কোনো প্রবলেম তৈরি করে না।
তাহলে এই যে একটা বেটার রাজনৈতিক কালচারে তারা কিভাবে গেল, তাহলে আমি কি আমার জায়গায় থাকবো না আমি বেটার রাজনৈতিক কালচারে যাইতে চাইবো? তাহলে আমি অফকোর্স বেটার রাজনৈতিক কালচারে আমি যেতে চাই। তাহলে আমি যদি যেতে চাই তাহলে কি আমি রাজনৈতিক দলকে যদি ইনস্টিটিউশন হিসেবে বিবেচনা করি তাহলে সেই ইনস্টিটিউশনের আভ্যন্তরীণ উন্নতি বাদে আমি ওই কালচারে যেতে পারবো? নাগরিক হিসাবে তো আমার কাছে কোশ্চেনটা এটা না যে ভাই আপনি নির্বাচনে জিতছেন না হারতেছেন। আমার কাছে প্রশ্ন হলো যে আপনি একবার সরকারি দলে যাবেন, আর এক পার্টি একবার বিরোধী দলে যাবে, বিরোধী দলের পার্টি সরকারি দলে যাবে, সরকারি দলের পার্টি বিরোধী দলে যাবে, এইভাবে এই ডেমোক্রেটিক প্রসেস চলবে। কিন্তু টোটাল সিস্টেমটা যেখানে আছে তার চেয়ে বেটার কালচারে যাবে। তাহলে সেই বেটার কালচার যদি আমি চাই তাহলে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন পলিটিক্যাল পার্টি ঠিকমতো চলতেছে কিনা সেই প্রশ্ন আমার তুলতে হবে। সেই প্রশ্ন পলিটিক্যাল পার্টি নিজে তুলবে, নাগরিক হিসাবে আমরা তুলব। যেমন ধরেন একটা রাজনৈতিক দল তার আয় ব্যয়ের হিসাব ঠিক আছে কিনা, একটা রাজনৈতিক দল তার আভ্যন্তরীণ গণতন্ত্র ঠিক আছে কিনা, একটা রাজনৈতিক দল তার নিয়মিত অডিট হয় কিনা, একটা রাজনৈতিক দল তার 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 কনস্টিটিউশন আপ টু ডেট আছে কিনা। তো এইটা রাজনৈতিক দলের উপর খবরদারি করা না, এটা নাগরিক হিসাবে আমার রাজনৈতিক কালচারকে উন্নত করার জন্য রাজনৈতিক ইনস্টিটিউশনের ইন্টারনাল ডেভেলপমেন্ট। এখানে রাজনৈতিক দলকে তার সভারেন্টি দিতে হবে, আপনি তার উপর খবরদারি করবেন না। কিন্তু নাগরিক হিসাবে আমরা এই প্রক্রিয়াটা দেখতে চাই এবং সেই প্রক্রিয়ার ব্যাপারে আমরা কথা বলতে চাই। আমি হেলাল ভাইয়ের সাথে একটা জায়গায় অ্যাগ্রি করি যে এটি সত্য যে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ হয়েছে। বাংলাদেশে আমরা দেখছি যে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট আসছে, তাই না? সেখানে রাজনৈতিক দলের উপর আঙুল তোলা হয়েছে, কোশ্চেন তোলা হয়েছে, আমরা সেই প্রক্রিয়ার সাথে অ্যাগ্রি করি না। কিন্তু তার বাইরে গিয়েও কিন্তু নাগরিক হিসাবে একই প্রশ্ন ভ্যালিড থাকে যে আমার রাজনৈতিক দলের ইন্টারনাল যে কালচার, কালেকটিভ যে কালচার, সেটির উন্নতি প্রয়োজন। আমি সংস্কারকে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। একটু আমি বলি, ইনস্টিটিউশন আর পলিটিক্যাল পার্টিজ, ইজ ইট সেম ওয়ার্ড? পলিটিক্যাল পার্টিজ মাস্ক পিপলের একটা ভ্যারাইটিস মানে প্ল্যাটফর্ম, ভ্যারাইটিস পিপল এখানে আসে, একটা প্ল্যাটফর্ম যেটা বললেন যে মানে অর্থাৎ রাজনীতির যে অ্যাবজর্পশন পাওয়ার, অনেক কিছু সে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু একটা ইনস্টিটিউশন যেমন দুর্নীতি দমন কমিশন, তারপরে আরও আছে সংস্কার কমিশন, তারপরে আছে ঋণ সালিসি বোর্ড, এটা ইনস্টিটিউশন, তাই না? এইসব ইনস্টিটিউশনকে যে চরিত্র, পলিটিক্যাল পার্টিজ এর যে প্ল্যাটফর্ম, এর যে বিরাট বিশালত্ব, এর যে অ্যাবজর্পশন পাওয়ার, দুটো কি এক? যেটা বলছে এটা ঠিক যে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলোর আয় ব্যয়ের হিসাব এটা ঠিক আছে, এটা যেহেতু আপনার এই ক্রাফট কান্ট্রিতে এই দরকার আছে। কিন্তু আপনি যদি এখন এই যে বলছেন যে নির্বাচনের ফলাফল মেনে নেই না, এর জন্য কি ইনস্টিটিউশনের আভ্যন্তরীণ কোনো সমস্যা হয়? এটা হলো পলিটিক্যাল পার্টিজের যে নেতার, আমাদের যে মানুষের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার। এটা পলিটিক্যাল পার্টিজের মধ্যে ডেমোক্রেটিক ওয়েতে যদি হয় বা আনডেমোক্রেটিক ওয়েতেই যদি নেতা নির্বাচন হয়, তার জন্য কি আমরা ওই যে ভোটের ফলাফল মেনে নিই না, এই যে কালচারটা তৈরি হয়েছে, এটার জন্য কি আপনার আমাদের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিস্টেম দায়ী না? তো এটা হলো আমাদের ব্যক্তি চরিত্রের সমস্যা। সুতরাং একটা ইনস্টিটিউশনকে আপনি যেভাবে দেখবেন, একজন নাগরিকের ভাবনা থাকতেই পারে। নাগরিকরা তো ভেবেছিল যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, ভেবেছিল না? নাগরিকরা তো ভেবেছিল জামাতকে ব্যান করতে হবে। কিন্তু একটা রাজনৈতিক দল কি বললো যে না, জনগণ যদি তাকে না মেনে সে বিলুপ্তির পথে চলে যাবে, আপনি ব্যান করতে পারেন। সুতরাং আপনি যখন ডিকটেট করবেন সেটা আর একজন মানতে কিন্তু বাধ্য না। কারণ আপনি একটা গ্রামার বুঝবেন, গ্রামার আর একটা আছে। ইনস্টিটিউশন আর পলিটিক্যাল পার্টিজ এক হয় না, তাই না? এটা একটা ভাস্ট ব্যাপার। এখানে বিভিন্ন রকম আর কিছু কিছু রাজনৈতিক দল আছে ক্যাডার ভিত্তিক, যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারপরে আরও দল আছে বামপন্থী রাজনৈতিক দলগুলো ক্যাডার ভিত্তিক, কিছু নির্দিষ্ট ফিলোসফির মধ্যে, কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে তাদের দল করতে। বাংলাদেশ জামাত ইসলামও এরকম একটা, যে আপনি মুসলমান হতে হবে, তারপর সৎ লোক হতে, আরও অনেক কিছু টার্ম আছে। কিন্তু অন্য যে গণমুখী যে দলগুলো, সেটার তো অ্যাবজর্পশন পাওয়ার প্রচুর, সেখান থেকে ছেঁকে আমরা একটা কমিটি করি। সেই ছাকবার যে তরিকা, ডেমোক্রেটিক প্রসেস, হ্যাঁ, ছাকবার যে তরিকা, শুধু আপনার ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, ওই যে স্বামী বিবেকানন্দ একবার আমেরিকায় গেছিল, বুঝছেন? আমেরিকার গণতন্ত্র দেখে বলেছিল যে ছাগলের কসাই নির্বাচন, মানে ছাগল নির্বাচন করবে কোন কসাই তাকে জবাই দিবে। এটা ব্যাখ্যা করতে গেলে স্বামী বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দেখে বলেছিল যে ছাগলের কসাই নির্বাচন কোন 1998-এ গিয়েছিল। হ্যাঁ, ওই সময় দেখুন তার একটা আছে। সুতরাং যে সব আমাদের বিএনপিতে
বা আপনি ধরেন জাতীয় পার্টিতে বা জামাতে বা সে তার প্রেসিডেন্ট সেক্রেটারি কীভাবে বানাবে সেটা একান্ত তার নিজস্ব। এটা ঠিক যে একটা ভোটের রেজাল্ট আমি মানছি না, আমি পাবলিক nuisance ক্রিয়েট করছি, এটা অন্যায়। কিন্তু এটা কি আমার ইন্টারনাল গণতন্ত্র নেই বিদায় করছে এটা, না আমার ব্যক্তি চরিত্রের জন্য করছি? সুতরাং এই বয়ানটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে পজিটিভ মনে হয় না। আর দেখেন এই সরকার, আমি বললাম 3 মাসে একটা ফাইন নির্বাচন কি এদেশে দিয়ে এদেশে হয়নি, 3-4টে নির্বাচন হয়নি, বিতর্ক করতে পারেন আপনি যে এই নির্বাচন এই হয়েছে, 3 মাসে তো হয়েছে। এই সরকার 4 মাস চলে গেল, সে এখনো ক্লিয়ার কোনো ধারণা দিল না। আর যেহেতু আমাদের একটা প্রিভিয়াস অভিজ্ঞতা রয়েছে যে 2007 সালে এই সংস্কার পরিবর্তন তো বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করা হলো, ব্যবহার করে এমন একটা হসপস তৈরি করলো, শেষে এই ছাত্রদের বিক্ষোভ করে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অভিশপ্ত সরকারকে তাড়াতে হলো এবং ওদের ওই সংস্কার, ওদের এই পরিবর্তন, এইসব ন্যারেটিভের ফলে একটা 17 বছরের ফ্যাসিবাদ তৈরি হয়েছে, আবারও সেই দিকে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি যে বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের কথা বলতে হবে। আর রাজনীতিবিদরা তো নির্বাচনের কথা বলবেই। রাজনীতি মানে কি? পাওয়ার। রাজনীতির আর এক নামই পাওয়ার। আপনি ব্যাকরণ পড়েন, ক্ষমতা যে কি করবেন, পলিটিক্স মিনস পাওয়ার। এটা হলো ইন এ নাটশেল, বাট আপনি ইলাবোরেট করতে পারেন অনেক কিছু, কিন্তু আলটিমেটলি পলিটিক্স মানে পাওয়ার। আর সেই পাওয়ার যদি আপনাকে অ্যাচিভ করতে হয় তাকে আপনাকে ইউ হ্যাভ টু গো টু দ্য ইলেকশন। শুধু আমি তো রাজনীতি, আমি তো ইলেকশন চাইবই। রাজনীতি করা মানে তো ইলেকশন চাওয়া। রাজনীতি, ইলেকশন, গণতন্ত্র এগুলো মুদ্রার এপিট ওপিট, এইগুলোকে ডিভিশন করে দেখা। সংস্কার, এটা আমি বললাম, এটা একটা আপনার রিলেটিভ ব্যাপার, আপেক্ষিক ব্যাপার। এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনারা বাতিল করেছে, আমরা বাতিল করেছি। এটা নিবর্তনমূলক আইন, এটা নির্যাতনমূলক আইন। কিন্তু আজকে এই পলাতক ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপপ্রচার চালাচ্ছে আমাদের রাষ্ট্রীয় সভরেন্টির বিরুদ্ধে, যেমন ভারত অপপ্রচার করছে, আগ্রাসীমূলক অপপ্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, এই সব কিছুকে ম্যানেজ করার জন্য কোনো একটা অ্যাক্টের তো প্রয়োজন হবে। তাইলে আজকে যে আইনটা আপনি বললেন সেটার উপযোগিতা যদি 1 মাস পরে কিন্তু নাও থাকতে পারে। আপনি এখন বারবেরি শার্ট পরেছেন, এই চলন নাও থাকতে পারে, সামনে হয়তো আপনাকে নেক্সটের শার্ট পরতে হবে বা ভ্যান হুসেনের শার্ট পরতে, ট্রেন্ড ওইটা, তাই না? তা আপনি সংস্কারকে একদম একটা মানে অ্যাবসলিউট ব্যাপার ধরে নিয়েছেন। সংস্কার 6 মাসে এই সব। আমি আবার আসবো হেলাল। হারুন রশিদ, এই তর্কে আপনার কি মতামত আছে? মানে এখানে হচ্ছে যে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার, এর মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক সংস্কার হচ্ছে টোটালটা একটা বিষয়। এখন ধরেন একটা রাজনৈতিক দল, তার লিডারশিপ কিন্তু নির্বাচন করবে, তার রাজনৈতিক দলের পপুলারিটি বাড়ে তার উপরে নির্ভর করবে। আর রাজনৈতিক দলের ভেতরে সংস্কার বলতে যা আমি বুঝি সেটি হচ্ছে তার সিদ্ধান্ত গ্রহণে যেন গণতান্ত্রিক বিষয়টাকে অনুসরণ করা হয়। এখন লিডারশিপের ব্যাপার, যে একটা কমনলি কথা বলা হয় না যে পরিবারতন্ত্র। এখন আপনি বলেন এই যে মানে চেষ্টা করে দেখেন, আমি বলবো এগুলো হচ্ছে যে বুদ্ধিজীবী হিসেবে অনেকে বলেন চেষ্টা করে দেখেন যে আপনি পরিবারের বাইরে গিয়ে এই দলটি টেকে কিনা, কতটা বিচ্ছিন্ন হয়ে যায়। আওয়ামী লীগ এখন ফেসিবাদী একটা দল আমরা বলছি, কিন্তু আওয়ামী লীগের লিডারশিপ কি পর্যায়ে গিয়েছিল জানেন? যে আপনার মনে আছে যে বিচিত্রায় আপনি তো তখন কাজ করতেন, নৌকার একদিক ধরে টানছে মালিক গ্রুপ, আর একটা ধরটা তখন শেখ হাসিনাকে এসে তখন নেতৃত্ব ধরতে। তেমনি জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন, তারপরে কি হলো, খালেদা জিয়া যখন নেতৃত্ব নিয়ে আসছেন দলকে ইউনাইটেড করলেন। লিডারশিপের এক অন্য জিনিস, সেইখানে সংস্কার প্রক্রিয়া ভিন্ন। ওটা বললে হবে না যে উনি কেন 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 2 টার্ম থাকবে, 3 টার্ম, এগুলো বলার জায়গা রাজনৈতিক দলের ক্ষেত্রে নাই। কারণ বিশ্বে আপনি নেতাই তো হয় আপনার কাজ করতে করতে, মানে দীর্ঘকাল তিনি একটি দলকে একটি জায়গায় নিয়ে যায়, এটা রাজনৈতিক লিডারশিপের বৈশিষ্ট্য। আর আমি মনে করি সংস্কার বলতে বোঝায় যে ওই দলের সিদ্ধান্ত গ্রহণে যে সংস্কার, সেখানে ডেমোক্রেটিক প্রসেস অনুসরণ করা হয় কিনা। আর রাজনৈতিক সংস্কার ভিন্ন জিনিস, ডেমোক্রেটিক সংস্কার। এখন আপনি যদি দেশে ভোটিং ব্যবস্থাকে পারফেক্ট করতে পারেন, তাহলে রাজনৈতিক দলগুলো এমনি ঠিক আচরণ করবে। আপনি যদি ভোটিং হয় চুরি ডাকাতির, তাহলে মানে বিষয়টা হচ্ছে আপনি যদি রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো দাঁড়া করাতে পারেন, তো রাজনৈতিক দল এমনিতেই ঠিক হয়ে যাবে। যে প্রবলেমগুলো আমাদের এখানে আছে সেটি নিয়ে খুব ঝামেলা হবে না। কিন্তু আপনি দেখেন, আমি যেটা বলি 1/11-এর সময় যেটা হলো, যেটা 1/11-এর সময় 2- থিওরি তো আপনার মনে আছে নিশ্চয়ই। সেখানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটা দল গঠন করেছিলেন, আপনার মনে আছে? উনি এখন যে তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তিনি কিন্তু একটি দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু পরে তিনি কিন্তু ওই দলে আর জনসমর্থন পাননি। অর্থাৎ একজন দলের সমর্থন পাওয়া, রাজনৈতিক দল গঠন করা
এটা কিন্তু ভিন্ন জিনিস, এটা কিন্তু মানুষের কাছে যেতে হবে। আমি কত বড় সাংবাদিক অথবা কত বড় অর্থনীতিবিদ অথবা কত বড় আমি পুরস্কার বিজয়ী, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে জনগণ আপনাকে পছন্দ করবে না। জনগণের কাছে যেতে হবে, তার মতামত নিতে হবে, তার জন্য কাজ করতে হবে। তাহলে কিন্তু যেমন আমি বললাম যে এটি সম্মতির সরকার, কিন্তু এটি ভোটে এই সরকার পাশ করবে, এটাকে আপনি নিশ্চয়তা দিতে পারবেন যদি ভোট হতো? শুধু এই জিনিসগুলো বুঝতে হবে। সুতরাং একটা জায়গায় বসে আমি পলিটিক্স করিনি কখনো, সুতরাং পলিটিক্যাল সংস্কার নিয়ে আমি কতখানি কথা বলতে পারবো এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে। যারা রাজনীতি করেছেন, উনি ইসলামী ছাত্র শিবির করেছেন, ওনার সেই জায়গাটা আছে। তো এখন যারা সংস্কারের কথা বলেন বিভিন্ন সময়, তারা কোন প্রক্রিয়া ছিলেন এটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। আপনি খেয়াল করবেন আই মাইসেলফ কি করেছি সেই এই জন্যই বলছি যে আচ্ছা হারুন, তাহলে এখানে একটু যেটা থিওরিটিক্যাল আলোচনা হচ্ছে, বিষয়টি কি এমনই দাঁড়াচ্ছে তাহলে বাংলাদেশের রাজনীতি যে জিরো সাম পলিটিক্স -1 + 1 = 0 এমনই দাঁড়াচ্ছে নাকি? চক্রের ভিতরে এমন দাঁড়াচ্ছে কিনা আমি জানি না, তবে রাজনীতির প্রতি, পলিটিক্সের প্রতি আমি এই কয়েকদিনের কথায় যা বুঝতে পারি যে একটা ধরেন নেগেটিভনেস ক্রিয়েট করা। কারণ হচ্ছে আমি বলি পলিটিক্স কি পারবে পলিটিক্সকে ভালো করতে, মানে গুড পলিটিক্স ব্যাড পলিটিক্সকে দূর করবে। যেমন ভালো মানে গুড মানি ডিরাইভ ব্যাড মানি, এটা কোথাও মনে রাখবে। পলিটিক্স পারবে পলিটিক্সকে পিউরিফাই করতে, আর কোনো পদ্ধতি না। কেউ যদি মনে করে আমরা একটা বিশাল চোথা দিয়ে যাব, সংস্কার হয়ে যাবে, নো, ইট ইজ দ্য ম্যাটার অফ প্র্যাকটিস। বই লিখে যাব আমরা, নো, আমি বলি তো বই লেখা বহু লোক আছে, কিন্তু তারা পলিটিক্যাল যখন ডিসকোর্সে যাবেন, পলিটিক্যাল কন্টিনিউয়াস প্রসেসে যাবেন, ইটস ভেরি টাফ। পলিটিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। যত ভোটার তত মাইন্ড নিয়ে পলিটিক্সকে কাজ করতে হয়। পলিটিক্সকে প্রত্যেক মানুষকে বুঝতে হয়। একটু আগে হিলাল ভাই যেটা বললো, ফার্স্ট এটা বহু মানুষের মনকে বুঝতে হয়। পিপল পালস, আমি বলি জনমানুষ বলতে একটা বিষয় আছে। আমি এই কথাটা খুব বুদ্ধিজীবী মনে হয়, জনমানুষ এগুলো বুঝতে হয় পলিটিক্যাল পার্টি লিডার। ধন্যবাদ হারুন। এরপর যে ডক্টর গালিব, আপনি কি বলবেন? আমি এখানে একটু মানে ঠিক এক্স্যাক্টলি ডিসএগ্রি না, কিন্তু একটু ভিন্নভাবে বলবো। দেখেন, রাজনীতি মানে যদি ক্রুড ক্ষমতা হয় তাহলে তো হাসিনার কোনো দোষ নাই, সে তো ক্ষমতায় থাকতে চাইছে, তাই না, যেভাবে হোক। কিন্তু রাজনীতি মানে নিয়মতান্ত্রিক উপায় হইতে হবে। তাহলে তার মানে হচ্ছে যে আমি ক্ষমতায় যেতে চাই, কিন্তু সেটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে হতে হবে, নির্বাচন, এবং সেখানে আপনার রেসপন্সিবিলিটি থাকতে হবে যে আমি ক্ষমতায় গিয়ে ভালো কোনো সিস্টেম থাকলে, আব্রাহামের লিঙ্কনের গণতন্ত্র থেকে ভালো কোনো সিস্টেম থাকলে মানুষ সেটা যেহেতু এখনো আসেনি, এই জন্য ওটাও আছে না। এক্স্যাক্টলি ট্রু। তাহলে আমরা রাজনীতি বলতে একটা নিয়মতান্ত্রিক উপায় ক্ষমতা বুঝতে হবে, তার সাথে আমার রেসপন্সিবিলিটি থাকবে, তার সাথে আমার জনগণের জন্য কাজ করা থাকবে। তো আমি হারুন ভাইয়ের সাথে তো ডিসএগ্রি করব যে ধরেন আমাদের অনেকের আন্ডারস্ট্যান্ডিং হলো যে তৃতীয় বিশ্বে আপনি খুব ভালো গণতন্ত্র পাবেন না, এখানে আপনার পরিবারতন্ত্রের মধ্যেই থাকতে হবে, এখানে কিছু কিছু সিস্টেম, যেমন হেলাল ভাই বলতেছে যে প্র্যাকটিক্যাল কারণে সব জায়গায় হয়তো ইলেকশন দেওয়া যায় না। আমি মনে করি এগুলো পুরনো চিন্তা। এদেশের নতুন প্রজন্ম অনেক এগিয়ে গেছে, তারা আধুনিক, তারা এখন সারা বিশ্ব দেখতেছে, এবং তারা এটা চায় না যে বাংলাদেশ আজকে থেকে 20 বছর আগে যে রাজনীতি করছে আজকেও সেই রাজনীতির ঘুরপাকের মধ্যে থাকবে। তারা চায় আজকের দুনিয়াতে উন্নত বিশ্ব যেরকম ভালো রাজনীতি করতেছে, যার যেটা ভালো, সব দেশে সব ভালো থাকে না, যেখানে যেরকম ভালো রাজনীতি আছে, যেখানে যেরকম ভালো কালচার আছে, ভালো প্র্যাকটিস আছে, তার সব কিছু আমাদের এখন শিখতে হবে। এখন দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ, আমরা খুব সহজে দেখতে পারি, তাই না, আমরা খুব সহজে শিখতে পারি, আমরা খুব সহজে নিতে পারি এখন। এবং এখনকার তরুণ প্রজন্ম চায় যে তারা গ্লোবাল কম্পিটিটিভ মার্কেটে যাবে, আমাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে সেইভাবে বড় করবে, আমাদের রাজনীতি তাদেরকে বড় করবে। তা আমার মনে হয় যে আজকে এই তরুণ প্রজন্মের যে ভাবনা, সেটি হচ্ছে রাজনীতিকে যেন আমরা ট্র্যাডিশনাল ওয়েতে না দেখি, যেভাবে আমাদের রাজনীতি চলছে এই পর্যন্ত আমরা সেটা যেন না দেখি। এবং এই ভেরি স্পেসিফিক মোমেন্টে আমরা যেটা খুব স্পষ্টভাবে বলবো, অন্তর্বর্তী সরকারের উচিত, যেটা হারুন ভাই বলছে, যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা কন্টিনিউয়াস কোঅপারেশন তৈরি করা। হঠাৎ করে আপনি 2 দিন কথা বললেন সেটা না, বরং আমার মনে হয় রাজনৈতিক দলের প্রতিনিধি যদি অন্তর্বর্তী সরকারে যায় তাহলে আরও ভালো হয়, আরও ভালো হবে। তরুণ প্রতিনিধি, যেহেতু এই গণ অভ্যুত্থান তরুণদের ছিল, তাহলে আমি বলবো যাদের বয়স আপনি ধরেন যে একটু থামাই, এই যে আমাদের যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা যারা প্রবীণ ছিলাম, আমাদেরকে কিন্তু ইগনোর করা হয়। তরুণ বললে আমরা প্রবীণ আমরা করিনি না, অফ কোর্স এটা তরুণ প্রবীণের সমন্বয় লাগবে এইভাবে, কিন্তু ওইটা না। আমরা ওই যে ডক্টর ইউনূস সরকার বললো যে আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, এই কথাটা কি ঠিক? এটা করলে আমাদের বিভেদ হয়ে গেল না? আরো বললো যে মাস্টার মাইন্ডকে, একটা কথা বললো না, বিভেদ হলো না? বিভেদ হলো। এই জন্য এইসব টার্ম ব্যবহার করতে গেলে পলিটিশিয়ানদের আমরা কিন্তু চিন্তা ভাবনা করে ব্যবহার করি, আমরা কটকটা কথা বলতে পারেন। এই জন্য বলছি যে মাস্টার মাইন্ডকে, আরে ভাই, একদিন একটা টক শোতে আমাকে টাইটেল দিছে
এই আন্দোলনে মাস্টার মাইন্ডকে, আমি ভাই আপনি কোন মতলবে বলছেন এখানে আমাদের অনৈক্য করার জন্য? মাস্টার মাইন্ডকে মানে আমি সেটা বলছি যে হেলাল ভাই এখানে দুইটা জিনিস, তরুণদের ভাবনাকে আমরা প্রায়োরিটি দিই না ঠিক, কিন্তু আন্দোলন তরুণদের এটা বললে হয় কি যারা তরুণ না, তরুণ না তরুণদের যে তারা কি হবে? কিন্তু তরুণদের যে প্রত্যাশার জায়গা ঠিক আছে, কিন্তু নেতৃত্ব দেবে কে? আমি সেটাই বলছি যে একটা দল এবং নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে, একটা দল লাগে এবং একটা লিডারশিপ লাগে। তো তরুণরা সেই জায়গাটা তৈরি করতে পারলে পিপল তাকে অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলি, আপনি যদি লিডারশিপ না থাকে, আপনি যতই না বলেন আমি এইভাবে চাই, মানে সামন লিডারকে তো সেটা তৈরি করতে হবে। সেই লিডারশিপ কিন্তু এনজিও লিডারশিপ না, আপনার এটা মাথায় রাখতে হবে। পলিটিক্যাল পার্টির লিডারশিপ আসতে হবে, কিন্তু একটা জিনিস বোধহয় আমাদের, আমি শেষ করি, এই লিডারশিপ কিন্তু এইটা একাডেমিক ক্লাসের লিডারশিপ না, পড়াশোনার দরকার আছে, কিন্তু লিডারশিপ হচ্ছে মানুষের কাছে যে লিডার হয়, এটা লিডারশিপ অনেকটা ক্যারিসমেটিক। সারা দুনিয়ায় কোনো লিডারই ইউনিভার্সিটির বইপত্র পড়ে লিডার হয় না, আপনি খেয়াল করবেন। পৃথিবীর লিডারশিপটা হচ্ছে ক্যারিসমেটিক, লিডারশিপটা হচ্ছে তার জনগণের পালস বোঝা, লিডারশিপটা হচ্ছে তার স্বচ্ছতার জায়গা। এবং আপনি এই উপমহাদেশের লিডারশিপগুলোই দেখেন না, তারা কিভাবে তৈরি হয়েছে, এভাবে হয় না লিডারশিপ। মানে কবিতা পাঠ, একজন কবি কখনো পড়াশোনা করে কবি হয় না, কবিতা একটা প্রতিভা, আপনি খেয়াল করবেন। তবে লিডারশিপ একটা প্রতিভা, লিডারশিপ একটা জনগণের আস্থার জায়গা তৈরি করা, লিডারশিপ হচ্ছে একটা দল থাকে, এই দলকে নিয়ে যাওয়া। এটা অনেক বড়। এত সহজ হলে বাংলাদেশের বহু লোক লিডার হইতো, যদি এত সরকার মাঠ তো খালি পড়ে আছে, এখনো তো সুযোগ আছে। বিষয়টা এত সহজ না। আমি একটু বল, দেখেন আপনার 1870 সালে প্যারি কমিউনের কথা সবাই আপনারা জানেন। প্যারি কমিউন, প্যারিসে যে শ্রমিক আন্দোলন হয়েছিল, সে আন্দোলন তো সার্থক হলো না। মাত্র 70 শ্রমিকরা বলেছিল যে আমরা যেহেতু আন্দোলন করেছি, আমরা সরকার গঠন করবো। সরকার গঠন করলাম, 70 দিনের বেশি টিকতে পারো না, ফলে পলিটিক্যাল লিডারদের কাছে ছেড়ে দিতে হলো, তাই না? যখন ওই যে জার্মান আক্রমণ, আপনার জার্মান আক্রমণ করলো ফ্রান্সকে। সুতরাং আপনার এই যে হারুন ভাই যেটা বলছে যে আপনি অনভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞতা, রাজনীতির অনভিজ্ঞতা দিয়ে আপনি তরুণদের ভাবনাকে আপনি প্রায়োরিটি দিবেন, এটা সত্য কথা। তাদের নতুন নতুন ভাবনা, কিন্তু ওই যে অর্গানাইজটা করবে কে? এই দেশে যত দেশের যত আন্দোলন হয়েছে, স্বাধীনতা থেকে শুরু করে 24 পর্যন্ত, এই সব আন্দোলনের আপনার উপসংহার টেনেছে কিন্তু ছাত্ররা, এবং এটার প্রাথমিক ভিত্তিও করেছে ছাত্ররা। মানে আমি বলছি যে রুটি তৈরি করেছে ছাত্ররা, রুটি ভেজেছে ছাত্ররা, চুলা গরম করেছে ছাত্ররা, তাওয়া গরম করেছে ছাত্ররা, কিন্তু রুটি খাওয়ার কাজটা করছে জাতীয় রাজনীতিবিদরা। এটাই কিন্তু। আরেকটা কথা দেখেন, আমি আমার পার্টির কথা আমার 1 মিনিট বলতে দেন। আমাদের দল কতটা উদারতার পরিচয় দিচ্ছে। আমরাই প্রথম জাতীয় সরকারের কথা বলছি যে আফটার দ্য ইলেকশন আমরা একটা জাতীয় সবাইকে নিয়ে 71 যে সে ভুল আমরা করেছিলাম, এই ভুল 24-এ পরে করবো না। আমরাই বলছি, আমাদের দলের নেতা তারেক রহমান, উনি আপনার সবাই জানেন ভোট হলে আমরা জিতবো, এরপরে আমরা জিতবো। উনি নিজেই বলছে যে একজন লোক 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পরপর 2 বার নাকি? হ্যাঁ, পরপর 2 বার, টোটাল 2 বার বেশি হতেই পারে। এটা তো উনি তো জানে আমরা ক্ষমতায় আসলে উনি প্রধানমন্ত্রী হবে। উনি আমাদের বয়সী একজন লোক, তাই না? এরপরে আবার ক্ষমতা উনি প্রধানমন্ত্রী হবে। উনি এটা জানার পরেও উনি প্রত্যাহার করছেন না বাংলাদেশের উনি বলছে যে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। মিন করছে যে করতে মিন করছে বলে তো উনি বারবার এই কথা বলছে। যে তারপরে উনি দেখেন আপার চেম্বারের কথা বলছে যে পলিটিক্যাল যে ক্রিমিনালাইজেশন হয়েছে, এর জন্য তিনি বলছে যে যারা মানে স্কলাস্টিক লোক আছে তাদেরকে যদি আমাদের পলিটিক্স, আমাদের দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে, আপার চেম্বারের কথা বলছে। আরেকটি দেখবেন যে বাংলাদেশে আপনি দেখবেন গত 57 বছরে এক পোস্টার ব্যানারের জন্য ঢাকা শহর সহ বিভিন্ন শহরের সৌন্দর্য একদম বিনষ্ট হয়ে যায়, বন্যা বয়ে গেছে, তাই না? মানে এই ছবি ওই ছবি, উনি কড়া বার্তা পাঠিয়েছেন পার্টির কাছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ পার্টির কোনো নেতার ছবি সহ কোনো পোস্টার থাকতে পারবে না। যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের এখন, সেই সব প্রোগ্রামে যদি পোস্টার ব্যানার থাকবে, প্রোগ্রামের শেষে ব্যানারগুলো খুলে নিতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, সংশ্লিষ্ট জায়গায় পরিষ্কার করতে হবে। সংসার থাকবে, প্রোগ্রাম শেষ, ব্যানারগুলো খুলে নিতে হবে, লেখাগুলো খুলে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। অর্থাৎ এই যে গুণগত পরিচয় আমরা মিন করি বলে তো করি। সুতরাং সংস্কার কি, এই যে হারুন ভাই যেটা বলছে, এটা আপনার মাথায় থাকতে হবে।
ধন্যবাদ। বই লেখা লাগবে না, সংস্কার ইনস্টিটিউশনগুলো ধন্যবাদ। আপনি 10 সেকেন্ডে বলুন ডক্টর গালিব, 10 সেকেন্ড, একদম 10 সেকেন্ড সময় নেই। হেলাল ভাই যেগুলো বলছে আমি সবগুলো এগ্রি করি। আমি শুধু সম্ভব না, মানে বলবো, একটা মেসেজ ওনারা দিন যে শুধুমাত্র। জাতীয় ঐক্যের কথা বলতেছেন, আমি আহ্বান জানাবো এই জাতীয় ঐক্য বিফোর দ্য ইলেকশন আপনারা আলাপ আলোচনা শুরু করেন। দ্যাটস ধন্যবাদ বেটার ফর দ্য নেশন। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।